ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংস তোমাদের জন্য পরপর অনেকগুলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন রিলেটেড ভিডিও নিয়ে আসছে। আশা করি তোমরা ভিডিওগুলো দেখছো এবং তোমাদের সেটা নিয়ে পড়াশোনা করতে সুবিধাও হচ্ছে। আগের ভিডিওতে আমরা যেটা ডিসকাস করেছি যে ডিবিএমএস একটা বড় পার্ট নিয়ে আছে আমাদের সেমিস্টার 4-এ। ডিবিএমএসটা কীভাবে পড়বো সেই পড়ার পদ্ধতিগত একটা প্রক্রিয়া আমরা তোমাদের সাথে ডিসকাস করেছি। আজকে আমরা ডিবিএমএস এর মূল বিষয়বস্তুর মধ্যে ঢুকবো এবং বুঝতে শিখবো যে অ্যাকচুয়ালি ডিবিএমএস জিনিসটা কি। নাও আমাদের অ্যাকচুয়াল বিষয়বস্তুর মধ্যে ডিবিএমএস যখন আমরা পড়া শুরু করছি তখন আমাদেরকে যেটা প্রাইমারিলি বুঝতে হয় যে ডিবিএমএস এ যে 4টে লেটার আছে, ক্যারেক্টার আছে, সেই 4টে ক্যারেক্টার কি কি? ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমি 4টে লেটারকে যদি শব্দকে আলাদা আলাদা করি, ডেটাবেস একটা শব্দ, ম্যানেজমেন্ট একটা শব্দ, অ্যান্ড সিস্টেম আর একটা শব্দ, টোটাল 3টে হলো। এবার যদি ডেটা আর বেস এই দুটোকে আলাদা করি বা ডেটা আর ডেটাবেস এই দুটো শব্দ বলি, তো ডেটা বেসিক্যালি কি? বেসিক্যালি ডেটা হচ্ছে র ফ্যাক্ট আর র মেটেরিয়াল বা যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি কোনো কিছু প্রস্তুত করার জন্য। ধরো বাড়িতে যখন রান্না হচ্ছে, রান্না করার আগে অনেক কিছু উপকরণ আমরা রান্নায় ব্যবহার করি, সেটাকে আমরা বলি র মেটেরিয়াল। রান্নাটা হয়ে যাওয়ার পর যখন সুস্বাদু খাবারটা আমার কাছে আসে, সেইটা কিন্তু হচ্ছে আমার এই প্রক্রিয়াটার, রান্না প্রক্রিয়াটার একটা আউটপুট। ঠিক সেরকমভাবেই কম্পিউটারের কাছেও কিন্তু যখন আমরা ডেটা দিই তখন সেই ডেটাগুলো কম্পিউটারের মধ্যে প্রসেস হয়ে তৈরি হয় ইনফরমেশন। অর্থাৎ ডেটা যখন আমরা কম্পিউটারকে দিই সেটা ইনপুট, আর ইনফরমেশন যখন আমরা পাই সেটা আউটপুট। নাও এই ডেটা এবং ইনফরমেশন উভয়কেই কিন্তু সংরক্ষণ করতে হয়। যদি আমি কোনো ডেটাকে লং টার্ম বা ভবিষ্যতের জন্য সংরক্ষিত করতে চাই, সেই সংরক্ষণ করতে গেলে আমার যেটা মূলত দরকার হবে একটা সংরক্ষণ ব্যবস্থা। এবং যদি আমার কাছে অনেক তথ্য থাকে তাহলে আমার সংরক্ষণ ব্যবস্থাটা এতটাই অর্গানাইজ হতে পারে যার ফলে আমি সেখান থেকে খুব সহজে যে তথ্যগুলোকে সংরক্ষণ করেছি তাদেরকে সহজেই খুঁজে পেতে পারি। এর জন্য আমার দরকার যে কালেকশনস অফ রিলেটেড ডেটা, অর্থাৎ সম্পর্কযুক্ত তথ্যগুলোকে যখন আমরা এক জায়গাতে নিয়ে আসছি এবং সেটা নিয়ে আসার জন্য যখন আমরা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করছি, যেখানে আমরা নির্দিষ্ট একটা এফিশিয়েন্ট স্টোরেজ মেকানিজম নিচ্ছি যাতে আমার খুঁজে পেতে, রিট্রিভ মানে খুঁজে পেতে আমার সুবিধা হচ্ছে এবং তাকে পরিবর্তন করতেও আমার সুবিধা হচ্ছে, এরকমই একটা জিনিসকে বলা হয় ডেটাবেস। অর্থাৎ ইন শর্টে আমরা বলতে পারি কালেকশনস অফ রিলেটেড ডেটা স্টোরড ইলেকট্রনিক্যালি বা স্টোরড ইন দ্য সিস্টেম ইজ কল্ড ডেটাবেস। তাই ডেটাবেস হলো এমন একটা সংরক্ষণ ব্যবস্থা যে সংরক্ষণের মধ্যে আমি রিলেটেড ডেটাগুলোকে স্টোর করতে পারি। বা এবার ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? তথ্যগুলোকে স্টোর করাটাই শুধুমাত্র আমার কাজ হতে পারে না, সেই তথ্যগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করব, আমরা ইউজাররা যারা বাইরে থেকে ডেটাবেসকে অ্যাক্সেস করছি সেইগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করব। অ্যাক্সেস বলতে আমরা সেখান থেকে খুব সহজে একটা ডেটাকে কী করে সার্চ করে বের করে আনবো, কোনো একটা পার্টিকুলার ডেটাকে কিভাবে ডিলিট করব, কোনো একটা পার্টিকুলার ডেটাকে এক্সিস্টিং ডেটাকে কী করে মডিফাই করব, এই সমস্ত অপারেশন করার জন্য এবং সেই ডেটাগুলোকে বোঝার সুবিধার জন্য বা রিপ্রেজেন্টেশনের সুবিধার জন্য বা সুন্দর একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাওয়ার জন্য আমরা কিছু সফটওয়্যার ইউজ করি, যে সফটওয়্যার আমাদের এই সামগ্রিক হিউজ পরিমাণ ডেটাকে ম্যানেজ করে। সেই সফটওয়্যারটা হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম। আর তাই জন্য টোটালটাকে বলা হয়, সফটওয়্যারটা কি ম্যানেজ করে? সফটওয়্যার ডেটাবেসকে ম্যানেজ করে, তাই জন্য টোটালটাকে বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে ডেটাবেস যদি উদাহরণ হিসেবে দেখি যে ডেটাবেস কি, যদি আমরা একটা টেবিল তৈরি করলাম, সে ধরে নাও আমার কাছে একটা টেবিল আছে, সেই টেবিলে কিছু একটা স্টুডেন্ট রেকর্ড আছে, স্টুডেন্ট আইডি আছে, স্টুডেন্ট নেম আছে, সে স্টুডেন্ট রোল আছে, স্টুডেন্ট সেকশন আছে, অ্যান্ড স্টুডেন্ট সাবজেক্ট আছে। তো এইখানে এটা একটা টেবিল, এই টেবিলে আমি কিছু রেকর্ডকে স্টোর করছি। যখন আমি টেবিলে রেকর্ডগুলোকে স্টোর করছি তখন সেটাকে বলছি ডেটাবেস।
এবার টেবিলে রেকর্ডগুলোকে স্টোর করার জন্য আমি কোনো না কোনো সফটওয়্যারের হেল্প নিচ্ছি। সেটা MySQL হতে পারে, সেটা ওরাকেল হতে পারে, সেটা MS অ্যাক্সেস হতে পারে। তাকে আমরা বলছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা টুল, যে টুলটাকে ব্যবহার করে আমি ডেটাবেসকে মেনটেন করছি, যে টুলটাকে ব্যবহার করে আমি ডেটাবেসকে নিয়ে কাজ করছি, সেই টুলটাকে বলা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে ডেটাবেস কি? মূলত ডেটাগুলোকে সংরক্ষণ করার একটা পদ্ধতি ইলেকট্রনিক্যালি। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? টোটাল সিস্টেমটাকে ম্যানেজ করার পদ্ধতিটাকে বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ ছবিতে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমার ডেটাবেস, এবং এই ডেটাবেসটাকে আমি কিসের থ্রু দিয়ে ম্যানেজ করছি? সেটা আমার একটা অ্যাপ হতে পারে, সেটা ইউজার অ্যাক্সেস করতে পারে, আর বিভিন্ন ধরনের এপিআই হতে পারে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস হতে পারে। তার থ্রু দিয়ে ডিবিএমএস এর মধ্যে দিয়ে আমি এই ডেটাবেসগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছি। অর্থাৎ ডেটাবেসের সাথে আমাদের এক্সটার্নাল ইউজারদের মধ্যে যে সম্পর্ক যে তৈরি করে দিচ্ছে, সেটাই হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ ডেটাবেসকে ম্যানেজ করছে, তাই জন্য এদেরকে বলা হচ্ছে ডিবিএমএস। এখন ডিবিএমএস এর আগে তো আমরা তথ্য সংগ্রহ করতাম। সেক্ষেত্রে আমরা কি ধরনের তথ্যকে সংগ্রহ করতাম, এবং সেক্ষেত্রে আমরা কি ধরনের তথ্যকে সংগ্রহ করতাম? সেক্ষেত্রে তথ্যকে সংগ্রহ করার জন্য আমাদের যেটা দরকার লাগতো সেটা হচ্ছে গিয়ে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ কোনো ফাইলের মধ্যে আমরা তথ্যকে সংগ্রহ করতে পারতাম। উদাহরণ, ফাইলের মধ্যে কি করে তথ্যকে, আমি ফাইলের মধ্যে কিছু লিখে রাখলাম এবং সেই ফাইলগুলোকে আমি স্টোর করে রাখলাম, তাই সেটা হলো গিয়ে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ সেই ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস এর আগে তথ্য সংগ্রহ করার জন্য আমরা ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করতাম। আর এই ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমটাকেই পুরোনো দিনের সিস্টেম বলে এটাকে বলা হয় লেগাসি সিস্টেম। এই লেগাসি সিস্টেমে কিন্তু কিছু সমস্যা ছিল, যার জন্য আমরা কিন্তু উন্নতির দিকে এগোই। কি কি সমস্যা ছিল সেটা দেখে নেওয়া যাক। অর্থাৎ ফাইলে কি যখনই আমি ডেটাগুলোকে স্টোর করছি, তাহলে কি কি সমস্যা থাকতে পারে? প্রথমটাকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট, ডেটা রিডান্ডেন্সি। অর্থাৎ যদি কোনো ডেটার পুনরাবৃত্তি হয় তখন সেটাকে বলা হয় রিডান্ডেন্ট ডেটা। বা বলতে পারি যে এই যে কোনো একটা সেম ডেটা, একই ডেটা যদি অনেকগুলো মাল্টিপল ফাইলসে স্টোর থাকে, সেটা কি করছে? ওয়েস্টিং করছে স্পেসটাকে। অর্থাৎ আমি আবারও বলছি যে পুনরাবৃত্তি, যে একই ডেটা বিভিন্ন জায়গায় স্টোর আছে, বিভিন্ন ফাইলে স্টোর আছে, সেটাকে বলছে পুনরাবৃত্তি। এই পুনরাবৃত্তিটাকেই বলছে রিডান্ডেন্সি। এই পুনরাবৃত্তির জন্য কিন্তু আমার স্পেস নষ্ট হতে পারে, ওই একই ডেটাকে আমি বিভিন্ন জায়গা থেকে আমাকে অ্যাক্সেস করতে হতে পারে, এতে আমার সময়ও নষ্ট হতে পারে। রিডান্ডেন্সি ক্যান কজেস আমার যে কোনো ডেটাবেসের এফিসিয়েন্সি বা পারফরমেন্সটাকে কিন্তু কমিয়ে দিতে পারে। অর্থাৎ আমি যে তথ্যগুলোকে সংগ্রহ করে রেখেছি তার মধ্যে কিন্তু অনেক বারবার পুনরাবৃত্তি হচ্ছে। নেক্সট হচ্ছে ডিফিকাল্টি ইন ডেটা ইনকনসিস্টেন্সি। ডেটা ইনকনসিস্টেন্সি কি? ইনকনসিস্টেন্সি মানে এই যে আমার ডুপ্লিকেট ডেটা থাকার ফলে আমি একই ডেটার জন্য আমি কোনো একটা পার্টিকুলার জিনিসকে যখন সার্চ করতে যাচ্ছি, তখন সে কিন্তু আমাকে মিসলিড করতে পারে, অর্থাৎ ভুল পথে চালনা করতে পারে। কারণ ডেটার অনেকগুলো, একই ডেটা অনেকবার স্টোর আছে, সুতরাং আমি কিন্তু একটা জায়গায় গিয়ে কনফিউজ হয়ে যাব যে অ্যাকচুয়ালি ওই ডেটার সাপেক্ষে আমি কি পেতে চাইছি। সেই জন্য আমার কাছে কিন্তু বারবার বিভিন্ন ধরনের রেজাল্ট আসবে, সেটাকেই বলা হয় ইনকনসিস্টেন্সি। আর এই ইনকনসিস্টেন্সি হওয়ার জন্য আমার কাছে কিন্তু এই ডেটাবেসগুলোতে একটা প্রবলেম দেখা দিতে পারে। অর্থাৎ ডেটাবেসকে সার্চ করতে আমার ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম দেখা দিতে পারে। এই প্রবলেমটার জন্যই কিন্তু আমার এই ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমটা অনেকটা আউটডেটেড সিস্টেম বলে বলা হয়ে থাকে। অর্থাৎ ডুপ্লিকেট ডেটা ক্যান লিড কনফ্লিক্টিং আউটডেটেড ইনফরমেশন। তাই জন্য এটাকে বলা হচ্ছে গিয়ে এই আউটডেটেড ডুপ্লিকেট ডেটার ফলে কিন্তু সমস্যাটা হতে পারে। নাও নেক্সট আমরা যদি দেখি ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডেটা। সে ডেটা আমার বিভিন্ন ফাইলে বিভিন্ন জায়গায় স্টোর হয়ে আছে, তাহলে আমি একবার এই ফাইল থেকে খুঁজবো, একবার ওই ফাইল থেকে খুঁজবো, একবার এই ফাইল থেকে খুঁজবো,
এর ফলে কি হচ্ছে, আমার খোঁজাটা কিন্তু ঠিক প্রপারলি হচ্ছে না, বা খোঁজার জন্য কিন্তু আমার অনেক সমস্যাও হচ্ছে। তো বেসিক্যালি তার জন্য আমাকে মাল্টিপল ফাইলসে আমার কোনো একটা ডেটা এই ফাইলেও স্টোর আছে, F1 ফাইলেও স্টোর আছে, সেটা F2 ফাইলেও স্টোর আছে, সেটা F3 ফাইলেও স্টোর আছে, বা এর ডেটার কিছুটা অংশ এই ফাইলে স্টোর আছে, কিছুটা অংশ এই ফাইলে স্টোর আছে, কিছুটা অংশ এই ফাইলে স্টোর আছে। তাহলে আমাকে মাল্টিপল ফাইল সার্চ করতে হচ্ছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে কিন্তু আমার অনেক টাইম বেড়ে যাচ্ছে, এবং এর ফলে কিন্তু এই কোয়ারিটাও কিন্তু অনেক হার্ডার হয়ে যাচ্ছে। নাও লিমিটেড ডেটা শেয়ারিং। এখন প্রত্যেকটা ফাইল আলাদা আলাদাভাবে স্টোর করছি। ডেটা শেয়ার করা মানে আমাকে ফাইল স্টোর করতে হচ্ছে। আমি চাইলেও কিছু ডেটা আমি চাইছি যেন অন্যের কাছে না যায়, সেক্ষেত্রে সেই ডেটাটাও চলে যাচ্ছে। যেটুকু ডেটা পাঠাতে চাইছি সেক্ষেত্রে সেটুকু ডেটা কিন্তু না পাঠিয়ে আমাদের অনেক কিছু পাঠিয়ে দিতে হচ্ছে। মানে আইসোলেশন, প্রত্যেক কটা ফাইল আইসোলেটেড থাকার ফলে আমাকে কিন্তু মাল্টিপল ফাইলকেই পাঠাতে হচ্ছে। শুধুমাত্র যে অংশটুকু আমি পাঠাতে চাইছি সে অংশটুকু সিলেক্ট করে আমরা পাঠাতে পারছি না। এটা কিন্তু আমার একটা সমস্যা আছে। ডেটা ইন্টিগ্রিটি ইস্যু। ইন্টিগ্রিটি মানে হচ্ছে অনেকগুলো ডেটার মধ্যে যে সম্পর্কটা, সেই ডেটার মধ্যে সম্পর্কটা থাকছে না, কারণ ফাইলগুলো আইসোলেটেড, প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট ফাইল। তার ফলে সেই ফাইলগুলোর মধ্যে আলাদা করে কোনো রিলেশনশিপ তৈরি করা যাচ্ছে না, তার মধ্যে কোনো কনস্ট্যান্ট প্রোভাইড করা যাচ্ছে না, কোনো কন্ডিশন প্রোভাইড করা যাচ্ছে না। এর ফলে কিন্তু ডেটা ইন্টিগ্রিটি হারাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা যেটা, সিকিউরিটি প্রবলেম। ফাইলের অ্যাক্সেসটাকে আমরা কোনোভাবে ডিলিমিট করতে পারি না। ফলে তো ফাইলের অ্যাক্সেসটাকে ডিলিমিট করতে না পারার জন্য আমার যেটা প্রবলেম হয়, সিকিউরিটি প্রবলেম হয়। সিকিউরিটি প্রবলেম কি, একটা ফাইল যে কেউ অ্যাক্সেস করতে পারে, কিন্তু ডেটাবেসে এন্টার করতে গেলে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন ছাড়া কিন্তু কেউ ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারবে না। সো সেক্ষেত্রে প্রপার অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশনের কিন্তু প্রয়োজন। প্রপার অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন ডেটাবেসের ক্ষেত্রে আছে, কিন্তু ফাইলের ক্ষেত্রে কিন্তু সেই সিকিউরিটি প্রবলেম আছে। অর্থাৎ ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমে এখন অবধি আমরা যা যা দেখতে পাচ্ছি, যে ডুপ্লিকেট ডেটা মেনটেন করছে, তার ফলে ইনকনসিস্টেন্সি দেখা দিচ্ছে, মাল্টিপল ফাইলকে অ্যাক্সেস করতে হচ্ছে বলে আমার ডিফিকাল্ট অ্যাক্সেসটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, লিমিটেড শেয়ারিং অফ অপশনস থাকছে, ইন্টিগ্রিটি, অর্থাৎ আমি কোনো ফাইলগুলো সবাই ইন্ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে আমি কোনো সম্পর্ক স্থাপন করতে পারছি না বলে তাদের মধ্যে একটা ইন্টিগ্রেশন আমি তৈরি করতে পারছি না, তো ইন্টিগ্রিটি ইস্যু হয়ে যাচ্ছে। সিকিউরিটি প্রবলেম, দ্যাট মিনস দ্য বিগেস্ট প্রবলেম, যে আমি যতটুকুকে প্রোটেক্ট করতে চাইছি আমি হয়তো সম্পূর্ণটা প্রোটেক্ট করতে পারছি না, সেটা কিন্তু মেনলি একটা সিকিউরিটি প্রবলেম। এই সিকিউরিটি কনকারেন্সি মানে একই সময় অ্যাক্সেস করা। অর্থাৎ সাপোজ ধরো কনকারেন্সি জিনিসটা হচ্ছে যখন কনকারেন্ট মানে সমসাময়িকভাবে যখন আমরা কোনো কিছুকে অ্যাক্সেস করতে চাই তখন সেটা ডেটাবেসে অ্যাক্সেস হবে। সাপোজ আমার কোনো একটা ফাইলে কোনো একটা ডেটা আছে, অর্থাৎ আমার কোনো একটা ডেটা যেটা 5, ডেটাটা এই ফাইলেও শেয়ার হচ্ছে, এই ফাইলেও শেয়ার হচ্ছে। নাও কোনো কারণে 5টা যখন আমি মডিফাই করছি, তখন এই ফাইলে মডিফাই করলে এই ফাইল যেন জানতে পেরে যায়, এরকম একটা সিনারিও যদি আমাকে করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। ধরো তুমি রেলের একটা সিট বুক করছো, এরকম তো সাধারণত হয়ে ওঠে না যে ওই একটা সিটের জন্য যার পেমেন্টটা আগে হবে সেই অ্যালোকেশনটা পাবে, কিন্তু ওই একটা সিটের জন্য মাল্টিপল রিকোয়েস্ট অ্যাট দ্য সেম টাইম গোটা ভারতবর্ষ থেকে আসতে পারে। তাহলে এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য, যাতে আমি কনকারেন্টলি অর্থাৎ একই সমসাময়িকভাবে আমি অ্যাক্সেস করব, দুটো ফাইলকে সমসাময়িক অ্যাক্সেস করা কিন্তু খুব ইজি, মানে শক্ত। ফলে এক্ষেত্রে কনকারেন্সি কন্ট্রোলটা অ্যাচিভ করা কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়িয়ে যায়। এবং প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ডেটা বেসিক্যালি ফাইলের মধ্যে থাকার ফলে সার্টেন কোনো ডেটা স্ট্রাকচার থাকে না, আর সার্টেন ডেটা স্ট্রাকচার না থাকার জন্য আমাকে কোনো না কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দিয়ে ডেটাগুলোকে অ্যাক্সেস করতে হয়, ফলত ফাইলে চেঞ্জেসটা করাটা হার্ড হয়ে যায়। সো মূলত এই যে আগে যে প্রাচীন প্রথাটা ছিল ডেটাবেসকে ডেটা মেনটেন করার জন্য বা ডেটাকে স্টোর করার জন্য, অর্থাৎ প্রথাগত সিস্টেম যেটা আমাদের কাছে ছিল, যে একটা ফাইলে আমি কোনো ডেটাকে স্টোর করে রাখতাম, যখনই ডেটার ভলিউম বাড়তে থাকলো, যখনই ডেটার ভেলোসিটি বাড়তে থাকলো, যখনই ডেটার ভ্যারাইটি বাড়তে থাকলো, অর্থাৎ ভলিউম মানে ডেটার পরিমাণ অনেক বেড়ে গেল, যখন ডেটা জেনারেট হতে থাকলো,
ভেলোসিটি অনেক বেড়ে গেল, আর অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট টাইপ অফ ডেটা তৈরি হলো, লাইক ছবিও একটা ডেটা, ভিডিও একটা ডেটা, অডিও একটা ডেটা, এভরিথিং। বাংলা ক্যারেক্টারও একটা ডেটা, ইংলিশ ক্যারেক্টার যেমন ডেটা ছিল, যে কোনো ল্যাঙ্গুয়েজে, ভারতবর্ষের যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি আমি কিছু লিখি সেটাও একটা ডেটা হিসাবে পরিগণিত হতে শুরু করলো, অর্থাৎ ভ্যারাইটি অফ ডেটা কিন্তু আমার কাছে তৈরি হলো। যখনই এই দ্যাট ইজ ভ্যারাইটি, ভেলোসিটি অ্যান্ড ভলিউম যখন আমার কাছে বাড়তে থাকলো, তখন কিন্তু দেখা গেল যে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু অ্যাডিকুয়েট জায়গা নয় বা এক্স্যাক্ট জায়গা নয় ডেটাগুলোকে মেনটেন করার জন্য। তার কারণ অনেক তথ্য, মানে অনেক ফাইল, মানে প্রত্যেকটা সেপারেট সেপারেট ফাইল, এবং কোনো ফাইলের সাথে কোনো ফাইলের কিন্তু সম্পর্ক নেই। ফলে টোটাল সিস্টেমটাকে ম্যানেজ করার জন্য যে অ্যাপ্লিকেশনটা তৈরি করতে হলো, তাতে কিন্তু অনেক সমস্যার দেখা দিল। তার জন্যেই কিন্তু ইন্ট্রোডিউস হলো ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজেস যদি বলে, তাহলে আমরা এই সব পয়েন্টসগুলো লিখব। আর ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ আছে বলেই আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে ইন্ট্রোডিউস করেছি। এখন ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে বেসিক্যালি ডিফারেন্সটা কোথায়? ডেফিনেশনের ক্ষেত্রে যদি আমি দেখি যে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, প্রথম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম। এদিকে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো বেসিক্যালি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে দেখো, সফটওয়্যার ইজ ইউজ টু স্টোর, অর্গানাইজ অ্যান্ড ম্যানেজ ডেটা এফিশিয়েন্টলি। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার সফটওয়্যার ইউজ হচ্ছে, যে সফটওয়্যারটা ইউজ হচ্ছে ডেটাগুলোকে স্টোর করার জন্য, রাইট? অ্যান্ড ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে সিস্টেম দ্যাট ম্যানেজেস ডেটা ফাইলস ম্যানুয়ালি উইদাউট ইন্টিগ্রেশন। অর্থাৎ সিস্টেমের মধ্যে যখন আমরা ফাইল হ্যান্ডলিং করছি, সেই ফাইলগুলোকে যখন আমরা ম্যানেজ করছি, তখন সেটাকে বলছে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম। সো ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে নর্মালি আমাদের কাছে একটা, যে আমাদের মেশিন থাকে, একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমগুলো ফাইলের মধ্যে কিন্তু আমরা স্টোর করছি, দ্যাট ইজ ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম। নাও ডেটা স্টোরেজ। ডেটা স্টোরেজের জন্য এখানে প্রপার স্ট্রাকচার্ড আর সেন্ট্রালাইজ ডেটাবেস থাকছে। অর্থাৎ একটা হিউজ ডেটাবেস থাকছে, যেই ডেটাবেসের মধ্যে কিন্তু আমি ডেটাগুলোকে স্টোর করছি। এখানে কিন্তু প্রত্যেক কটা ডেটা, বিভিন্ন ডেটা সেপারেট সেপারেট ফাইলে স্টোর হচ্ছে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। মাল্টিপল ফাইলে থাকার জন্য কিন্তু আমার যে সমস্যাটা অলরেডি আমরা ইনকনসিস্টেন্সি নামক সমস্যাটা পড়েছি। নাও রিডান্ডেন্সি, এই ক্ষেত্রে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে কিন্তু রিডান্ডেন্সি নেই, কারণ ইট রিডিউস দ্য সেন্ট্রালাইজ কন্ট্রোল। যেহেতু ডেটাগুলো একটা সেন্ট্রালাইজ সার্ভারে গিয়ে স্টোর হচ্ছে, একটা কেন্দ্রীভূত, এবং সেখানে সমস্ত ডেটা এসে ওই কেন্দ্রীভূত জায়গায় স্টোর হচ্ছে, সেখানে কোনো ডেটার যদি পুনরাবৃত্তি হয় সেটা ধরা পড়ে যাচ্ছে। ফলে ডেটার পুনরাবৃত্তি কিন্তু এখানে আমরা অ্যাভয়েড করতে পারছি। কিন্তু ফাইলগুলো সেপারেট সেপারেট থাকার ফলে আমি ডেটা পুনরাবৃত্তি অ্যাভয়েড করতে পারছি না। অর্থাৎ ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের কাছে রিডান্ডেন্সি আছে, কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই রিডান্ডেন্সিটাকেই ওভারকাম করেছে, যার ফলে আমার স্পেসও বাড়ছে এবং আমার টাইমও বাড়ছে। কারণ আমাকে একই জিনিস বারবার সার্চ করতে হচ্ছে না, তার জন্য আমার টাইম বেঁচে যাচ্ছে। আর স্পেস বাড়ছে কেন? কারণ আমাকে একই জিনিস বারবার স্টোর করতে হচ্ছে না। সো দিস ইজ দ্য মেন রিজন। নাও যদি বলি কনসিস্টেন্সি, তাহলে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে রিডান্ডেন্সি যখন হ্রাস পাবে, কনসিস্টেন্সিও বেড়ে যাবে, তাই তো? তাহলে এর ক্ষেত্রে সেন্ট্রাল সার্ভার থাকার জন্য এবং অনেক রুল বেস সিস্টেম থাকার জন্য এখানে ডেটাগুলো কিন্তু কনসিস্টেন্টলি অ্যাক্সেস হয়। অ্যান্ড এখানে কিন্তু আমি প্রোটেক্ট করা সম্ভব নয়, ডুপ্লিকেট ডেটাকে কিন্তু আমি প্রোটেক্ট করতে পারি না ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে। তাই ফাইল বিকেম ইনকনসিস্টেন্ট। ডেটা শেয়ারিং, এখন মাল্টিপল ইউজার, যদি আমার একটা সেন্ট্রালাইজ সার্ভার হয়, তাহলে বিভিন্ন জায়গা থেকে ইউজার কিন্তু সেই সেন্ট্রালাইজ সার্ভারটাকে অ্যাক্সেস করছে। তার মানে কি, এখানে আমার মাল্টিপল ইউজার ক্যান অ্যাক্সেস ডেটা সাইমালটেনিয়াসলি, অর্থাৎ এরা কিন্তু একই সাথে ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারছে। কিন্তু এখানে যেহেতু কি আছে, যে সেপারেট সেপারেট ফাইল আছে, এই সেপারেট সেপারেট ফাইলগুলোকে, অর্থাৎ একটা ফাইল থেকে আরেকটা ফাইলে ডেটা নিয়ে যাওয়া বা আরেকটা ফাইল থেকে অপর ফাইলে ডেটা নিয়ে যাওয়া কিন্তু অতটা সহজতর হয়ে ওঠে না। তার জন্য কিন্তু যদি আমি বলি যে শেয়ারিংটা কিন্তু অনেক বেশি বেটার হয়
ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে। সো অ্যাজ সিকিউরিটি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে হাই সিকিউরিটি জোন, অর্থাৎ এখানে কিন্তু কমপ্লিট সিকিউর জোন, এখানে অনেকগুলো স্তরে স্তরে সিকিউরিটি থাকে। এই সিকিউরিটি স্তরের জন্য আমার এখানে প্রোভাইড অথেন্টিকেশন করতে কিন্তু সুবিধা হয় এবং অথেন্টিকেশনের মধ্যে দিয়ে কিন্তু তুমি ডেটাকে অ্যাক্সেস করতে পারো। কিন্তু এর ক্ষেত্রে সিকিউরিটি ইজ ভেরি লেস। কার ক্ষেত্রে সিকিউরিটি লেস? ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে সিকিউরিটি লেস। নাও চলে এসো ডেটা ইন্টিগ্রিটি। যেহেতু একটা জায়গায় থাকে এবং ডেটাগুলোর মধ্যে সম্পর্কযুক্ত, অর্থাৎ আমরা পড়বো যে ডেটাবেসের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য ডেটাবেস ইজ কল রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ ডেটা ইন্টিগ্রিটি এই রিলেশনশিপের মধ্যে দিয়ে আর বিভিন্ন রিলেশনশিপ কনস্ট্যান্টের মধ্যে দিয়ে আমরা ডেটা ইন্টিগ্রিটি ম্যানেজ করতে পারি। নাও এক্ষেত্রে আমার কাছে এটাকে এনশিওর করা, অর্থাৎ ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু ডেটা ইন্টিগ্রিটি এনশিওর করা খুব মুশকিলের, কারণ ডেটাগুলো খুব বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেগুলোকে ইন্টিগ্রেট করা, তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়, কিন্তু খুব ক্রিটিক্যাল। ব্যাকআপ অ্যান্ড রিকভারি, ফাইল ম্যানেজমেন্ট ক্ষেত্রে কিন্তু আমাকে ম্যানুয়াল ব্যাকআপ করতে হয়, যেটা কিন্তু টাইম কনজিউমিং, কিন্তু ডেটাবেসের ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু অটো ব্যাকআপ সিস্টেম আছে। সো দিস ইজ বেসিক্যালি অ্যান অটোমেটিক ব্যাকআপ। ডেটা ডিপেন্ডেন্সি যদি আমি দেখি, যে ডিপেন্ডেন্সি যখন আমরা বলছিলাম যে যখন আমার কাছে ডেটাগুলোকে বিভিন্নভাবে মেনটেন হয়, ফিজিক্যাল লেভেলে বা হার্ড ডিস্কে ডেটাগুলো যেভাবে রিপ্রেজেন্টেড হয়, ঠিক আমাদের লেভেলে যখন আমরা ডেটাগুলোকে পাই সেগুলো অন্যভাবে রিপ্রেজেন্টেড হয়। অর্থাৎ আমার লেভেলে যখন আমি ডেটাটাকে অ্যাক্সেস করছি আর ফিজিক্যাল লেয়ার যখন ডেটাটাকে অ্যাক্সেস করছে, এই দুটোর মধ্যে একটা স্বতন্ত্রতা আছে, যেটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন। অর্থাৎ ডিপেন্ডেন্সি ক্ষেত্রে ডেটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এটা ডেটা ইন্ডিপেন্ডেন্ট থাকে, বাট এটা ডেটা ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আমাকে তৈরি করতে হয়, অর্থাৎ ডেটার ওপর বেস করে ফাইলটাকে তৈরি করতে হয়। কিন্তু এটা ডেটার উপরে বেস করে থাকে না। ডেটাটা অ্যাকর্ডিংলি কিন্তু ডেটাবেস ওকে কাস্টমাইজ করে নিতে পারে। এক্সাম্পল যদি আমি বলি, MySQL, ওরাকেল, এখনকার দিনে NoSQL, MS Access, these are all called database management system. Traditional file like text file, like CSV file, comma separated value file, like XML file, these are the file management system. So basically legacy system বা তাকেই আমরা বলে থাকছি ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, আর লেগাসি সিস্টেমের পরে এলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো সেক্ষেত্রে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অনেক বেটার পারফরমেন্স দিচ্ছে দ্যান আ লেগাসি সিস্টেম। নাও আমরা আসা যাক যে আমাদের কাছে ডেটাগুলো কী ধরনের ডেটা সাধারণত আছে। সাধারণত আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, যে এখানে আমরা 4 ধরনের ডেটা দেখতে পাচ্ছি। মূলত আমরা যেটা বুঝি যে এই যে বলছিলাম যে ডেটা আস্তে আস্তে ডেটা জেনারেট হচ্ছে। এই যে প্রত্যেক দিন আমরা বন্ধুকে হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছি, এটা একটা ডেটা জেনারেট হলো। আজকে আমি একটা ক্যামেরাতে ছবি তুললাম, সেই ছবিটা যখন আমি ফেসবুকে আপলোড করলাম বা ইনস্টাগ্রামে আপলোড করলাম, আমার একটা ডেটা জেনারেট হলো। তাহলে যখন আমি কোনো একটা রিল বানাচ্ছি, সেই রিলটা বানিয়ে যখন আমি সেটা আপলোড করছি ইনস্টাগ্রামে বা ফেসবুকে, তখনও কিন্তু আমার একটা ডেটা জেনারেট হলো। তাহলে প্রতিদিন, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে মানে কয়েক টেরাবাইট, কয়েক কিলোবাইট ডেটা আমার, কয়েক টেরাবাইট যেটা আমার জেনারেট হচ্ছে। তাহলে এই যে এত ডেটা, এত ভলিউম অফ ডেটা আমার জেনারেট হচ্ছে, এই ভলিউম অফ ডেটার মধ্যে যে সাধারণত সবচেয়ে কম পরিমাণ থাকে হচ্ছে স্ট্রাকচার ডেটা, অর্থাৎ অর্গানাইজ ডেটা থাকে সবচেয়ে কম পরিমাণে। তারপরে থাকে হচ্ছে সেমি স্ট্রাকচার ডেটা। সেমি স্ট্রাকচার বা সেমি স্ট্রাকচারের মধ্যে বেসিক্যালি থাকে লাইক ধরো XML ফাইল বা স্প্রেডশিট। এগুলো অ্যাকচুয়ালি ডেটাবেস স্ট্রাকচার ফলো করে তৈরি হয় না, কিন্তু স্প্রেডশিটে তো এক্সেল ফাইলে কিছু রো কলম মেনটেন করেই আমি ডেটাগুলোকে মেনটেন করি, আর XML-এ কিছু নির্দিষ্ট ট্যাগের মধ্যে দিয়ে আমি ডেটাগুলোকে মেনটেন করি। তাহলে সেক্ষেত্রে এরা কিছুটা স্ট্রাকচার, তাই জন্য এদেরকে বলা হয় সেমি স্ট্রাকচার। যেমন উদাহরণ হিসাবে এখানে আছে স্প্রেডশিট অ্যান্ড XML। পুরোপুরি স্ট্রাকচারটাকে বলছি আমরা ডেটাবেস, কিন্তু বর্তমান যুগেও ডেটাবেসের ওপরেও কিন্তু আমরা ডেটাকে স্টোর করি। তার জন্য
আস্তে আস্তে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডেফিনেশনও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। যখন আমি এখানে স্ট্রাকচার ডেটাকে অ্যাক্সেস করছিলাম বা ডেটাবেসকে মডিফাই করছিলাম, তখন আমার এসকিউএলে কাজ হয়ে যাচ্ছিল, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। কিন্তু যখন আমি আস্তে আস্তে ডেটার ধরন চেঞ্জ হতে শুরু করলো, তখন কিন্তু আমার আস্তে আস্তে ডেটার অ্যাক্সেসের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটাও কিন্তু আমাকে মডিফাই করার প্রয়োজন এলো স্বভাবতই। তার কারণ ডেটাবেসটাকে যখন আমি ম্যানেজ করছিলাম তখন আমার যে সিচুয়েশনটা ছিল, তারপরে যখন আমি স্ট্রাকচার ডেটা ছিল সেখানে, পরবর্তীকালে যখন আমি অন্য ধরনের ডেটাকে মেনশন করব, তখন সেখানে কিন্তু অন্য ধরনের স্ট্রাকচার, লাইক যার বড় এক্সাম্পল হলো এখনকার দিনে সবচেয়ে বড় পরিমাণ জায়গা জুড়ে যেটা আছে সেটা আনস্ট্রাকচার ডেটা। আর এই আনস্ট্রাকচার ডেটাকে, অর্থাৎ ফেসবুকে কোনো তুমি পোস্ট আপলোড করলে, সেখানে লেখা আছে, সেখানে ছবি আছে বা সেখানে ভিডিও আছে, সেই পোস্টটা সংক্রান্ত যে তথ্যটা বা সেই ডেটাটা কোনোভাবে কোথাও স্ট্রাকচার্ড নয়, অ্যান্ড দ্যাট ডেটা ইজ কল আনস্ট্রাকচার ডেটা। কারোর ফেসবুক প্রোফাইল একটা আনস্ট্রাকচার ডেটা, কারোর লিঙ্কডইন প্রোফাইল একটা আনস্ট্রাকচার ডেটা, কারোর ইনস্টাগ্রাম প্রোফাইল একটা আনস্ট্রাকচার ডেটা। তাহলে এই যে ডেটাটা আমার কাছে থাকছে, এই আনস্ট্রাকচার ডেটাগুলোকে স্টোর করার জন্য, তখন কিন্তু আমার কাছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এলো NoSQL। তাহলে NoSQL বেসিক্যালি একটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ, লাইক স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে SQL, যেটা থ্রু দিয়ে আমরা ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারি। NoSQL হচ্ছে সেরকমই একটা ল্যাঙ্গুয়েজ। লাইক এই ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমার তৈরি হলো MongoDB, বিভিন্ন ধরনের এরকম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি হলো। আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ডেটাবেস সম্পর্কে জানতে পারবো। দিস ইজ দ্য টাইপ অফ ডেটা বা দিস ইজ দ্য টাইপ অফ স্ট্রাকচার অফ ডেটা, রাইট? নাও আমরা যদি দেখি যে এই যে স্ট্রাকচারগুলো, তাহলে আমার কাছে কি কি ধরনের ডেটাবেসেস আছে। আমার কাছে এই ধরনের ডেটাবেসেস আছে, লাইক রিলেশনাল ডেটাবেস আছে, বা যেটাকে আমরা বলে থাকি RDBMS, যেটাকে আমি বলে থাকি যে RDBMS, আমার কাছে যেটাকে আমরা বলে থাকি RDBMS। নাও NoSQL ডেটাবেস মানে যেটা কিনা আমার কাছে আনস্ট্রাকচার ডেটার উপরে তৈরি হয়, অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস, যেটা কিনা আমার ক্লাস অ্যান্ড অবজেক্টের উপর সীমাবদ্ধ। নাও হায়ারার্কিক্যাল ডেটাবেস, অর্থাৎ আমার যেখানে প্রপারলি স্ট্রাকচার থাকে। এই যে বিভিন্ন ধরনের ডেটাবেসগুলো দেখলাম, রিলেশনাল ডেটাবেস, NoSQL ডেটাবেস, অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস, হায়ারার্কিক্যাল ডেটাবেস, দিজ আর দ্য ডিফারেন্ট টাইপ অফ ডেটাবেস। এখনকার দিনে মূলত NoSQL ডেটাবেস, ক্লাউড বেসড ডেটাবেস, এই ডেটাবেসেসগুলো কিন্তু অনেক পরিমাণে, বহুল পরিমাণে অ্যাক্সেস হয়। তাহলে আমরা যদি দেখে নিই যে কি কি ধরনের ডেটাবেস আছে। হায়ারার্কিক্যাল ডেটাবেস অর্থাৎ কোনো অর্গানাইজেশনাল ডেটাবেস, অর্থাৎ আমার কাছে একদম ওপরে থাকছে যে চিফ, তারপরে থাকছে যে ম্যানেজার, তারপরে থাকছে হচ্ছে গিয়ে এমপ্লয়ি। এরকম ধরনের যখন কোনো ডেটাটাকে অর্গানাইজ করে রাখতে হবে, ট্রি লাইক স্ট্রাকচার, মানে একদম প্রথমে থাকছে গিয়ে যে চিফ সিইও, তার আন্ডারে থাকছে অনেকগুলো ম্যানেজার, অ্যান্ড প্রতিটা ম্যানেজারের আন্ডারে থাকছে অনেকগুলো এমপ্লয়ি। অর্থাৎ যখন এরকম একটা হায়ারার্কিক্যাল ট্রি স্ট্রাকচারে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপের মধ্যে দিয়ে ডেটাবেসকে মেনটেন করা হয়, তখন সেটাকে বলা হয় হায়ারার্কিক্যাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। লাইক নেটওয়ার্ক ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে, অর্থাৎ যে আমার ডেটাবেসগুলো আছে, লাইক আ নেটওয়ার্ক, দে আর কানেক্টেড টু ইচ আদার। ওকে, দে ক্যান ট্রান্সফার ডেটা টু ইচ আদার লাইক আ নেটওয়ার্ক। ডেটাবেসগুলো নিজেদের মধ্যে যখন কানেকশন তৈরি করে, লিঙ্কস তৈরি করে, তখন তাদেরকে বলা হয় মেনি টু মেনি রিলেশনশিপ তৈরি করে, তখন সেগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ডেটাবেস। নেটওয়ার্ক ডেটাবেসের উদাহরণ হলো IDMS একটা উদাহরণ, বা টার্বো ইমেজ is a one kind of network database. Now there comes the relational database management system. The relational database management system or RDBMS যেটা থাকলো, that is data আমাদের কাছে কিন্তু মেইনলি স্টোরড হচ্ছে, ডেটা স্টোরড ইন টেবলস। সেখানে ক্ষেত্রে আমার কাছে কিন্তু কিছু রোজ অ্যান্ড কলামস থাকছে উইথ দ্য রিলেশনশিপ। লাইক সেখানে আমার কাছে, লাইক যেটা আমরা নর্মালি করব, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা MySQL, Oracle, আমাদের বেসিক্যালি আমরা প্র্যাকটিক্যাল করব MySQL এ। সুতরাং MS Access, দিজ আর অল রিলেশনাল ডেটাবেস, অর্থাৎ ডেটাবেসগুলো একে অপরের সাথে রিলেটেড থাকছে, অ্যান্ড সেখানে ডেটাবেসগুলো মেনটেন করার জন্য আমরা টেবিল হিসাবে সেগুলোকে মেনটেন করছি, সেগুলোকে বলছে রিলেশনাল ডেটাবেস।
অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস লাইক ক্লাস, অবজেক্ট, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসগুলোকে সাপোর্ট করে সেটা। উদাহরণ হচ্ছে গিয়ে অবজেক্ট ডিবি। এগুলো কিন্তু আমার শর্ট কোশ্চেন হিসেবেও কিন্তু আসতে পারে যে তুমি একটা অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেসের নাম বলো, বা একটি অবজেক্ট ওরিয়েন্টেড এবং একটি NoSQL ডেটাবেসের নাম বলো। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড আর NoSQL ডেটাবেসের নাম তোমার কাছে জানতে চাওয়া হলো, সো ইউ ক্যান টেল দ্য নেম। এগুলো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের এক্সাম্পল আসতে পারে, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। নাও ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, অর্থাৎ আমার কাছে একটা সেন্ট্রালাইজ সার্ভার আছে, এই সেন্ট্রালাইজ সার্ভার সবাইকে সার্ভিস প্রোভাইড করছে। লাইক একটা ক্লায়েন্ট সার্ভার এনভায়রনমেন্ট আমার তৈরি হচ্ছে, যে ক্লায়েন্ট সার্ভার এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে এই ডেটাবেসগুলো কিন্তু ডিস্ট্রিবিউটেড হচ্ছে। ওকে, সো ডিস্ট্রিবিউটেড ডেটাবেস আমার কাছে থাকতে পারে। মেন ইজ ক্লাউড ডেটাবেস। আমরা এখন প্রত্যেকেই গুগল ক্লাউডে ছবি আপলোড করছি, ডেটা আপলোড করছি, অল দ্য থিংস উই আর ডুইং লাইক ক্লাউড ডেটাবেস। তার জন্য আছে অ্যামাজন RDS, অ্যাজিওর আছে, গুগল ক্লাউড আছে, গুগল ক্লাউড SQL, এই ধরনের কিন্তু আমার কাছে প্রচুর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে। সো এগুলো হচ্ছে ডেটাবেস স্ট্রাকচার আর এগুলো বা ডেটাবেস মডেল, আর এগুলো হচ্ছে গিয়ে কিন্তু সেই সংক্রান্ত ডেটাবেসের উদাহরণ। নাও ফাইনালি আমার কাছে আছে NoSQL ডেটাবেস, অর্থাৎ সম্পূর্ণভাবে এটা আনস্ট্রাকচার ডেটার উপরে তৈরি হয়, লাইক MongoDB, লাইক Redis, দিস কাইন্ড অফ ডেটাবেস আর said to be unstructured database. Okay, it is basically divided in unstructured and semi-structured data. Now basically আমাদেরকে যেটা পড়তে হবে যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর RDBMS, আমাদের মেন বিষয়বস্তু হচ্ছে কিন্তু RDBMS। তাই আমরা একদম ফোকাসে চলে এলাম, যে প্রথমে আমরা বুঝে নিলাম ডেটাবেস কাকে বলে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে। এবার আমরা আসছি কিন্তু RDBMS কে, অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে আমরা স্টোর ডেটা অ্যাজ ফাইলে আমার ভেতরে অনেক DMP ফাইল হিসাবে ডেটাগুলোকে স্টোর করে, বাট এখানে RDBMS কিন্তু ডেটাগুলোকে টেবিল ফর্মে স্টোর করে, দ্যাট ইজ ফর রো অ্যান্ড কলাম। তো বেসিক্যালি it does not support normalization, but database management, relational database management system support normalization. এটা একটা টাইম একটা ইউজারকে সাপোর্ট করে, বাট এটা কিন্তু রিলেটেড মাল্টিপল ইউজারকে সাপোর্ট করে। ডিস্ট্রিবিউটেড ডেটাবেসকে কিন্তু নর্মালি সাপোর্ট করে না, বাট এ কিন্তু ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম অ্যালাউ করে এবং ক্লায়েন্ট সার্ভারও অ্যাক্সেস করতে পারে। তো বেসিক্যালি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, when we are able to relate the database, that database become a relational database, and basically we focus on relational database. So this is DBMS and this is RDBMS. So প্রত্যেকেই কিন্তু টেবিল ফর্মে স্টোর হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে। নাও ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে একটা মেইন জিনিস হলো যে ডেটাবেস যে আমরা তৈরি করছি, সো এই ক্ষেত্রে আমার কাছে থাকছে যে বেসিক্যালি আমরা ফোকাস করব যে DBMS বা RDBMS এদের তৈরি করার জন্য একটা নির্দিষ্ট স্ট্রাকচার বা আর্কিটেকচার থাকে। এই স্ট্রাকচার বা আর্কিটেকচারটাকে আমরা সাধারণত বলে থাকি যে 3 টায়ার আর্কিটেকচার বা DBMS আর্কিটেকচার, রাইট? তো DBMS আর্কিটেকচার মানে কি? আর DBMS আর্কিটেকচার ক্যান বি ডিফাইন্স হাউ ইউজার ইন্টারাক্ট উইথ দ্য ডেটাবেস, কিভাবে ইউজার ডেটাবেসের সাথে কমিউনিকেট করছে, সেইটার জন্য দরকার হচ্ছে গিয়ে DBMS আর্কিটেকচার। সাধারণত DBMS আর্কিটেকচার 3 ধরনের হয়, আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি। দ্যাট ইজ কল 1 টায়ার আর্কিটেকচার, 2 টায়ার আর্কিটেকচার অ্যান্ড 3 টায়ার আর্কিটেকচার। In 1 tier architecture, this is the 1 tier architecture, tier 1 architecture, যেখানে একটা লোকাল ডেটাবেস থাকছে, আর এই লোকাল ডেটাবেসের সাথে আমার কাছে একটা অ্যাপ্লিকেশন থাকছে। এই অ্যাপ্লিকেশন আর লোকাল ডেটাবেসের মধ্যে যে ইন্টারাকশনটা হচ্ছে, সেই ইন্টারাকশনটা কিন্তু হচ্ছে কি টায়ার 1 আর্কিটেকচার। নাও there is a tier 2 architecture. 2 tier architecture কি? 2 tier architecture হচ্ছে যে এখানে দুটো টায়ার থাকছে, একটা ক্লায়েন্ট আর একটা সার্ভার। ক্লায়েন্টের কাছে কারা কারা থাকছে? ইউজার অ্যান্ড অ্যাপ্লিকেশনস, আর সার্ভারের কাছে থাকছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যখন এরকম ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার তৈরি হচ্ছে, তখন সেটাকে বলছে 2 টায়ার আর্কিটেকচার। দ্য মেন আর্কিটেকচার, দ্য মেন থিং ইজ কল্ড 3 টায়ার আর্কিটেকচার, যেটার ওপর দাঁড়িয়ে আছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, রাইট? Now in 3 tier architecture, what we can see, একদম end user কারা? এন্ড ইউজার হচ্ছি আমরা যারা ডেটাবেসটাকে দেখছি। তারা একটা অ্যাপ্লিকেশন ইন্টারফেস পাচ্ছি,
যে বিভিন্ন ধরনের টেবিল ফর্মে আমি ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারছি, ডেটাগুলোকে দেখতে পাচ্ছি, এটাকে বলছে ভিউ লেভেল। এই ভিউ লেভেল থেকে ডেটাগুলো ফাইনালি কনভার্ট হচ্ছে কনসেপচুয়াল লেভেল, অ্যান্ড কনসেপচুয়াল লেভেল থেকে সেটা যাচ্ছে হচ্ছে ফিজিক্যাল লেভেল, অ্যান্ড ফিজিক্যাল লেভেল থেকে সেটা যাচ্ছে হচ্ছে ফিজিক্যাল স্টোরেজের কাছে, যে স্টোরেজের কাছে গিয়ে ডেটাগুলো কিন্তু স্টোর হচ্ছে। অর্থাৎ আমার কাছে প্রধানত আমি যে তথ্যগুলোকে ইনপুট দিচ্ছি সেই কোনো তথ্যর পরিবর্তন ঘটতে ঘটতে বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে গিয়ে ফাইনালি ডেটাবেসে গিয়ে স্টোর হচ্ছে। অর্থাৎ ডেটাবেসে যখন স্টোর হচ্ছে সে একটা নির্দিষ্ট ফর্মে স্টোর হচ্ছে, সেই ফর্মটা কিন্তু আমার পক্ষে এখান থেকে বোঝা সম্ভব নয়। আবার ডেটাবেস তখন যখন যেটা রিট্রিভ হচ্ছে সেটা প্রথম ফিজিক্যাল লেয়ারের কাছে যাচ্ছে, ফিজিক্যাল লেয়ার সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট হবে তার জন্য কনসেপচুয়াল লেয়ারের কাছে ডিমান্ড করছে, কনসেপচুয়াল লেয়ার আবার এটা দিচ্ছে হচ্ছে এক্সটার্নাল লেয়ারকে, এক্সটার্নাল লেভেলকে। এই এক্সটার্নাল লেভেল কি করছে, সেই ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ এখানে যেটা আমার তৈরি হচ্ছে এন্ড ইউজারের জন্য ডেটাবেসটা কীরকম দেখতে হবে সেটার প্রস্তুতি দেখাচ্ছে হচ্ছে গিয়ে কার থেকে, এই 3 টায়ার আর্কিটেকচার থেকে। যেহেতু এখানে 3টে টায়ার আছে, একটা ইউজার ভিউ, একটা কনসেপচুয়াল স্কিমা আর একটা ইন্টারনাল স্কিমা, তার জন্য এটাকে বলা হয় 3 টায়ার আর্কিটেকচার। আর 3 টায়ার আর্কিটেকচার যখনই আমরা পড়ছি, সেই 3 টায়ার আর্কিটেকচারের মূল উদ্দেশ্যগুলো হলো বেটার ডেটা শেয়ারিং, অর্থাৎ টায়ার 1, টায়ার 2, টায়ার 3তে কেন আমরা এলাম, তার কারণ আমার ডেটা শেয়ারিংটা আরও বেটার করার জন্য, সিকিউরিটিটাকে আরও ইমপ্রুভ করার জন্য, ডেটা মেনটেন্যান্সটাকে আরও সহজতর করার জন্য, আর ডেটার স্কেলেবিলিটি অর্থাৎ ডেটার ব্যাপ্তিটাকে বাড়াবার জন্য, আর ক্লিয়ার ডিজাইন, মডিউলার ডিজাইন করার জন্য আমরা 3 টায়ার আর্কিটেকচারের দিকে গেলাম। টায়ার 1, টায়ার 2, টায়ার 1 থেকে উন্নীত হয়ে টায়ার 2 ক্লায়েন্ট সার্ভার, অ্যান্ড টায়ার 2 থেকে উন্নীত হয়ে টায়ার 3 আর্কিটেকচারে আমরা গেলাম। নাও যখনই আমরা এদেরকে রিপ্রেজেন্ট করছি তখনই আমার কাছে দুটো লেভেল থাকছে। অর্থাৎ সি দিস, যে আমার কাছে একটা লেভেল থাকছে, এটাকে বলছে লজিক্যাল লেভেল, আর এটাকে বলছে ফিজিক্যাল লেভেল। অর্থাৎ নিচের দিকে যে লেভেলটা থাকছে তাকে ফিজিক্যাল লেভেল, আর উপর দিকে যে লেভেলটা থাকছে তাকে বলছে লজিক্যাল লেভেল। নাও যদি আমি দেখি যে ফিজিক্যাল লেভেলে যে ডেটাগুলো থাকে, সেই ডেটাগুলো আর লজিক্যাল লেভেলে যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো, এদের মধ্যে কিভাবে সম্পর্ক স্থাপন হয়। এখানে বলছে যে লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ফিজিক্যাল লেভেলের কোনো কিছুকে চেঞ্জেস সেটা লজিক্যাল লেভেলে কিছু ইম্প্যাক্টফুল নয়, এবং লজিক্যাল লেভেলের কিছু ফিজিক্যাল লেভেলে ইম্প্যাক্টফুল নয়। মানে কি বলছে, যে ফিজিক্যাল লেভেল তার স্বতন্ত্রতা আছে, এবিলিটি টু চেঞ্জ ফিজিক্যাল স্কিমা। ফিজিক্যাল আমি ভেতরে কিভাবে স্টোর করব, সেই ভেতরে স্টোরটাকে চেঞ্জ করার জন্য আমার কাছে এবিলিটি টু চেঞ্জ ফিজিক্যাল স্কিমা উইদাউট অল্টারিং দ্য লজিক্যাল স্কিমা। অর্থাৎ আমি এখানে কিভাবে ডেটাগুলোকে স্টোর করব সেই সম্পূর্ণ সিদ্ধান্তটা ফিজিক্যাল লেভেলের, কোনোভাবে সেটা লজিক্যাল লেভেলের নয়। স্কিমা মানে কাঠামোটা, আমি এখানে কোন কাঠামোতে স্টোর করব, আমি আমার মতো এখানে কাঠামো চেঞ্জ করতে পারি ফিজিক্যাল লেভেলে, কিন্তু সেটা কোনোভাবে লজিক্যাল লেভেলকে এফেক্ট করবে না, রাইট? আর যখন আমি লজিক্যাল লেভেলে কোনো কিছুকে চেঞ্জ করবো, অর্থাৎ লজিক্যাল লেভেল অ্যালাউ দ্য চেঞ্জেস স্কিমা ওভার দ্য স্ট্রাকচার উইদাউট হ্যাভিং এনি চেঞ্জ, তখন সেটা কিন্তু ফিজিক্যাল লেভেলকে কোনো চেঞ্জ করবে না। দ্যাট হোয়াট ইজ কল লজিক্যাল টু ফিজিক্যাল স্ট্রাকচার, দ্যাট মিনস লজিক্যাল টু ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। অ্যান্ড রিগার্ডিং দ্যাট, যদি আমরা দেখি যে লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স থাকার সুবিধা কি, লজিক্যাল লেয়ারের ডিসিশনটা লজিক্যাল লেয়ার নিতে পারছে, অর্থাৎ ইউজার ভিউ, এক্সটার্নাল ভিউ নিতে পারছে। আর অর্থাৎ আমি যদি আমার ভিউটাকে দেখি এখানে, অর্থাৎ লাইক ইউজার ভিউ বা লজিক্যাল ভিউ হচ্ছে ওপরের অংশটুকু, আর নিচের অংশটুকু হচ্ছে ফিজিক্যাল ভিউ আর ফিজিক্যাল লেয়ার। অর্থাৎ নিচের অংশটুকুই ফিজিক্যাল লেভেলে যদি আমার কোনো চেঞ্জেস আমাকে করতে হয়, লাইক ফিজিক্যাল লেভেলে যদি আমার কোনো চেঞ্জেস আমাকে করতে হয়, স্কিমা কিভাবে আমি ডেটাটাকে স্টোর করব, কোন পদ্ধতিতে আমি ডেটাটাকে ডেটাবেসের মধ্যে স্টোর করব, এই সম্পূর্ণ সিদ্ধান্তটা কিন্তু আমার, অর্থাৎ ফিজিক্যাল লেয়ারে, আমার বলতে ফিজিক্যাল লেয়ারের। ওকে, অ্যান্ড কনসেপচুয়াল লেভেলে আমি ডেটাগুলোকে কিভাবে টেবিল দিয়ে রিপ্রেজেন্ট করব, না টেবিলের কালার কি হবে, নাকি টেবিলে কোনো গ্রিড দেবো কি গ্রিড দেবো না, সেই সম্পূর্ণ সিদ্ধান্তটা লজিক্যাল লেয়ারের।
অর্থাৎ ফিজিক্যাল লেয়ারের কোনো স্কিমা চেঞ্জ, আমি যদি কোনোভাবে স্কিমা চেঞ্জ করে ডেটাগুলোকে স্টোর করি, তাতে যেমন লজিক্যাল লেভেলের কোনো অসুবিধা নেই, আবার লজিক্যাল লেভেলে যদি আমি কোনোভাবে প্রেজেন্টেশনটা চেঞ্জ করি তাহলে সেটা ফিজিক্যাল লেভেলের কোনো অসুবিধা নেই। অর্থাৎ সে অর্থে দেখতে গেলে লজিক্যাল লেভেলের একটা স্বতন্ত্রতা আছে, আবার ফিজিক্যাল লেভেলের একটা স্বতন্ত্রতা আছে, তার জন্য এটাকে বলা হয় ডেটা ইন্ডিপেন্ডেন্স। ওকে, সো এই ডেটা ইন্ডিপেন্ডেন্সের জন্য কিন্তু আমার কাছে অনেক বেশি রোবাস্ট হচ্ছে সিস্টেমটা, অনেক বেশি বিস্তারিত হচ্ছে সিস্টেমটা, এবং অনেক বেশি ফ্রিলি হ্যান্ডস ফ্রিভাবে কিন্তু আমি যে কোনো লেয়ারে কাজ করতে পারছি। ডেটা অ্যাক্সেস এবং ডেটাকে নিয়ে ম্যানিপুলেট করাটা আমার কাছে অনেক সহজ হয়ে দাঁড়াচ্ছে। সো ইটস বেসিক্যালি একটা অর্গানাইজ স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা কিন্তু আমাকে অনেকটা সুবিধা দিয়ে দিচ্ছে যে এই ডেটাটাকে হ্যান্ডেল করার জন্য। সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ইন্ট্রোডাক্টরি ভিডিও আর এত অবধি আমরা করলাম। সো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটা হেল্প করবে, অ্যান্ড নেক্সট ভিডিওগুলো আমরা কিন্তু এই অর্ডারেই করব, যে অর্ডারে আমরা বলে এসেছি, অর্থাৎ শুরু থেকে পরপর যে অর্ডারে করব। সো সামারিতে আমি এখানে একটুখানি বলে নিই তোমাদেরকে যে আমরা কি পড়লাম। লেগাসি সিস্টেম, তার ডিসঅ্যাডভান্টেজেস, প্রথমে পড়লাম ডেটাবেস কাকে বলে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে, লেগাসি সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ, ডিবিএমএস এর অ্যাডভান্টেজ, তারপর পড়লাম ডিবিএমএস, টাইপ অফ ডিবিএমএস, তারপর পড়লাম ডেটাবেস আর্কিটেকচার, অ্যান্ড ফাইনালি 3-tier architecture with the logical and physical data independence. So thank you for watching this video.